দলত্যাগের সংস্কৃতিকে নিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস ভাঙিয়ে সিপিএম ভাঙিয়ে দিনের পর দিন। ওকে ক্ষমা প্রশ্নই ওঠে না। পঞ্চায়েত ভোট জিততে পারবে? এই কাকলি ঘোষ দস্তিদার হাওড়া থেকে দাঁড়িয়েছিল 99 সালে, হেরে ভূত হয়ে বাড়ি চলে গেছিল। সোজা হয়ে দাঁড়াতে পারার ক্ষমতা নেই এদের কারুর। এরা ভোট জিতবে? যারা দলত্যাগ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সেভিংস দেবে না, তাদের মেম্বারশিপটা ছেড়ে দিতে হবে। ডিসকোয়ালিফিকেশন অন দি গ্রাউন্ড অফ ডিফেকশন। আপনি জেতার পর গিয়ে দলটা বদলে ফেলছেন, এটা কোন নীতি নৈতিকতার কথা? একটা রাজনীতি করে এখানকার এমপি প্রসূন ব্যানার্জি 4 তারিখের পর থেকে বাড়ি থেকে বেরোয়নি। কি রাজনীতি করলেন ভাই আপনি? একটা দলের টিকিটে জিতে অন্য দলে চলে যাওয়া, এটা তো মানুষের সাথে বেইমানি করা। আজকে যে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন তারা তো তৃণমূলের প্রতীককে ভোট দিয়েছেন। এই যে পদত্যাগের আগে দলত্যাগ, এইটা কতটা আইনসম্মত? একেবারেই নয়। এই কারণেই ভারতের সংবিধানে 10ম তফসিল যুক্ত করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তিনি বিরাট উদ্যোগ নিয়েছিলেন 10ম তফসিল। কারণ এর আগে আমরা আয়ারাম গেয়ারাম জিখতাম। আয়ারাম গেয়ারামের যে কথাটা, যে বিভিন্ন রাজ্যে রাজ্যে এই দল ভাঙানোর জায়গাটা ছিল, এই দল থেকে ও দল চলে যাওয়া, একটা দলের টিকিটে জিতে অন্য দলে চলে যাওয়া, এটা তো মানুষের সাথে বেইমানি করা। আজকে যে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন তারা তো তৃণমূলের প্রতীককে ভোট দিয়েছেন। তৃণমূলের সঙ্গে পলিসিগত বিরোধ থাকতে পারে, তৃণমূলের বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন, কিন্তু যে মানুষ ভোট দিয়েছেন তৃণমূলকে তারা তৃণমূলের প্রতীককে ভোট দিয়েছেন। আমাদের দেশে ভোটিং সিস্টেম ইজ বেসড অন দি সিম্বল। তাহলে সেই মানুষটার সাথে বেইমানি করার অধিকার কেউ পলিটিক্যাল লিডারদের দেয়নি। আপনি জিতে যাচ্ছেন, আপনাকে ভোট দিচ্ছে সাধারণ মানুষ, তারা আপনার রাজনৈতিক দল, যে দল আপনাকে মনোনীত করছে সেই দলের পক্ষে ভোট দিচ্ছেন। আপনি জেতার পর গিয়ে দলটা বদলে ফেলছেন, এটা কোন নীতি নৈতিকতার কথা? সংবিধানে এই জায়গাটা কিন্তু 10ম তফসিলের মধ্য দিয়ে আমাদের দেশে সংবিধান সংশোধনী করে ওখানে ঢোকানো হলো, এবং সেখানে পরিষ্কার করে বলা হলো যারা দলত্যাগ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সেভিংস দেবে না, তাদের মেম্বারশিপটা ছেড়ে দিতে হবে। ডিসকোয়ালিফিকেশন অন দি গ্রাউন্ড অফ ডিফেকশন। ঘোড়া কেনা বেচা যদি, মানে এটা যদি ওই গরু ছাগল কেনা বেচার মতন যদি এমপি এমএলএ কেনা বেচা হয় তাহলে রাজনীতির ভবিষ্যৎ থাকতে পারে না। সেটাই হচ্ছে। স্পিকার নোটিশ দিচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায় একই সাথে তো ছিলেন। দেখুন, ওটা তো সুবিধাবাদ। আমি বলছি যেগুলি গেছেন, ধরুন আমার এখানে এই হাওড়ার যিনি এমপি ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, এখানকার লোকেরা ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেস। প্রসূন বন্দ্যোপাধ্যায় গিয়ে চলে গেছেন এখন এনসিপিআইতে। এই লোকটির রাজনৈতিক ক্রেডিবিলিটি থাকবে, বিশ্বাসযোগ্যতা থাকবে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারবে? আপনার রাজনৈতিক সত্তা যদি এরকম বদলাতে থাকে প্রত্যেক মুহূর্তে দাঁড়িয়ে, এটা কোনোদিন একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করতে পারে না সংবিধানের ক্ষেত্রে। সাংসদ পদ কি খারিজ হবে? উচিত হওয়া, অবিলম্বে উচিত, এবং ভোট করা উচিত প্রত্যেকটা সিটে ইমিডিয়েটলি। আপনার মনে হয় রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, এনসিপিআই এর তরফ, এনসিপিআই যে একটা পার্টি, এনসিপিআই এর যে ভোট হবে, মানে নর্মাল যদি সাধারণ নির্বাচন হয়, এনসিপিআই এর পক্ষ থেকে তারা জিতবে? রচনা বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার পঞ্চায়েত ভোট জিততে পারবে? এই কাকলি ঘোষ দস্তিদার হাওড়া থেকে দাঁড়িয়েছিল 99 সালে, হেরে ভূত হয়ে বাড়ি চলে গেছিল। 99 হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিল তৃণমূল কংগ্রেস। সোজা হয়ে দাঁড়াতে পারার ক্ষমতা নেই এদের কারুর। এরা ভোট জিতবে? একটা রাজনীতি করে এখানকার এমপি প্রসূন ব্যানার্জি 4 তারিখের পর থেকে বাড়ি থেকে বেরোয়নি। কি রাজনীতি করলেন ভাই আপনি? আপনি যদি নিজের কেন্দ্রের মানুষকে ফেস করতে না পারেন, যারা আপনাকে ভোট দিল তাদেরকে ফেস করতে কি হবে? তারা দুজন টিটকিরি দেবে, তার বেশি তো কিছু করবে না। নির্বাচনে হার জিত দুটোই হয়। তা সেই লোকটা একটা এমপি এখানকার, সে জিতলো, সে জেতার পরের দিন থেকে সে বেরোলো না বাড়ি থেকে।
কেন রাজনীতি করতে আসেন? প্রাইভেট লাইফ মেনটেন করুন বাড়িতে থেকে। রাজনীতিতে আসবেন, মানুষের প্রশ্নের উত্তর দেবেন না, এটা তো হতে পারে না। সিম্পল কথা। কেউ আপনাকে নিয়ে ইন্টারেস্টেড না, আপনি কোথায় ফুটবল খেলতেন, কি করতেন, যা খুশি করুন না। তো মানুষের কাজ করতে এসছেন কেন? যখন করেছেন জবাব আপনাদের দিতে হবে। এই সংস্কৃতি তো পশ্চিমবাংলায় ছিল না। দলত্যাগের সংস্কৃতিকে নিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস ভাঙিয়ে, সিপিএম ভাঙিয়ে, দিনের পর দিন। ওকে ক্ষমা প্রশ্নই ওঠে না। এবারে অন্য প্রসঙ্গ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চাইছেন সব 16টা মামলায় 16টা এফআইআর রয়েছে সবকিছু একবারে শুনানি করাতে। হাইকোর্ট বলছে সবকিছু একবারে করা সম্ভব নয়, যে কোনো সবকটা নথিপত্র আমাদের কাছে এসেছে, এত তাড়া কিসে? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনানি করাতে চাইছেন। হি হ্যাজ এভরি রাইট টু মেক অ্যান অ্যাপ্লিকেশন বিফোর দি অ্যাপ্রোপ্রিয়েট কোর্ট, যে একই ঘটনার যদি এফআইআর হয় তাহলে সেটা ক্লাব হবে, একই ট্রানজাকশন থেকে হলে। নইলে তো ক্লাব হবার কোনো জায়গা নেই। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যদি 20টা এফআইআর হয় কারোর বিরুদ্ধে, একই ঘটনায় নয়, আলাদা আলাদা 20টা ঘটনা, একসাথে ক্লাব করা যায়? যাবে না। তো একই ট্রানজাকশন থেকে নিশ্চয়ই যাবে। সেটাই আইন, অন্তত পক্ষে সেটাই সুপ্রিম কোর্ট বলেছেন, তার উপরেই হবে। কিন্তু একই ট্রানজাকশন থেকে হতে হবে, আলাদা আলাদা ট্রানজাকশন হলে হবে না। আলটিমেট তার এই বিদেশ যাওয়া, বা এই যে একবারে শুনানি করা, বা এই যে রক্ষা কবচের মেয়াদ বাড়িয়ে দেওয়া হচ্ছে, কি বলবো? দেখুন, আদালতের সামনে আবেদন আছে, আদালত সেটাকে দেখছেন, বিচার করছেন। একটা মামলাকে শুনতে গেলেও নির্দিষ্ট সময় দিতে হয়, সেই সময়টা দিয়ে তারা নিশ্চয়ই করবেন। এবং আমি বিশ্বাস করি যে যার বিচার পাবার কথা তিনি পাবেন। আদালতে সাবজুডিস মামলা নিয়ে আমি এক্ষুনি কিছু বলবো না। একজন মানুষ, তিনি গেছেন, তার অধিকার আছে যাওয়ার আদালতে, আদালত সে বিষয়ে মন্তব্য করবে।